নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্তমানে আপনি রয়েছেন অল ডে সাসপেন্সের পর্দায়। আমি রয়েছি সুদর্শন আজ আরও একটা ভয়ের গল্পের সাথে। আজও কিন্তু গল্পের শেষে থাকছে এই গল্পের মধ্যে থেকেই একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নের সঠিক উত্তর যারা দেবেন তাদের মধ্যে থেকে নাম বেছে নিয়ে আমি আগামী গল্পে ঘোষণা করব। তাই গল্পটি মনোযোগ সহকারে শুনুন, আর গল্পের শেষে আপনার নামের সাথে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনবেন লেখক গিরিধারী পাত্র বিরচিত কাহিনী স্টেশন মাস্টারের বিপদ। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে স্টেশন মাস্টারের বিপদ। এক আদিবাসী অধ্যুষিত জঙ্গলাকীর্ণ এলাকায় বিশাল বিশাল শাল জঙ্গল কেটে সবে কয়েক বছর আগে ব্রিটিশ সরকারের তৎপরতায় তৈরি হয়েছে এই রেল লাইনটা। সুদীর্ঘ রেল লাইন দেখে মনে হয় যেন ঘন শাল জঙ্গলের ভেতরে সদ্য আহার শেষ করে আঁকা বাঁকা ভঙ্গিমায় শীত ঘুমে নিমগ্ন রয়েছে কোনো এক বিশাল আকারের সর্প। জঙ্গলের গভীরে মায়াং পাহাড়ের গুহাটিকে সুদীর্ঘ আকারে কেটে তৈরি করা হয়েছে টানেল, পাতা হয়েছে রেল লাইন। মায়াং পাহাড়ের এই টানেলের দৈর্ঘ্য প্রায় ৩০০ ফুটের মতো। এই টানেলটি তৈরিতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে ব্রিটিশ সরকারকে, কিন্তু তারা বেপরোয়া। কারণ অবশ্য একটা আছে, অন্য ঘুরপথে লাইন পেতে পাহাড়টাকে অতিক্রম করতে খরচ হতো প্রায় ৩ গুণ, কিন্তু তৎকালীন গভর্নর সেই খরচ বহন করতে রাজি হননি। দক্ষিণ দিকের জঙ্গলের বাতাসে ধোঁয়া ছড়িয়ে উত্তর দিকের মায়াং পাহাড়ের টানেলের দিকে জান্তব আওয়াজে সমস্ত জঙ্গল কাঁপিয়ে এগিয়ে চলেছে যাত্রীবাহী ট্রেনটি। সমস্ত সংকীর্ণ টানেল জুড়ে ছড়িয়ে থাকা মিশকালো অন্ধকারের বুক চিরে যেন আপন গতিতে ছুটে চলেছে স্টিম ইঞ্জিন। ঠিক টানেলের মাঝখানে এসে পড়েছে এখন ট্রেনটা। আর এমন সময় হঠাৎ ইঞ্জিনের যান্ত্রিক আওয়াজকে ছাপিয়ে দিয়ে টানেলের দুই পাশের দেওয়ালের গা বেয়ে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর আর্তনাদের শব্দ, যা নিমেষেই মানুষের শরীরের সমস্ত রক্তকে জমাট বাঁধিয়ে দিতে পারে। ট্রেনের ভিতর বসে থাকা যাত্রীরা রীতিমতো সেই আওয়াজকে ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করেছে। কেউ বা হাউমাউ করে কাঁদতে শুরু করেছে ভাঁজ করে রাখা হাঁটুতে মুখ গুজে। কিছুক্ষণের মধ্যেই টানেলের ভিতর থেকে বাইরে ভেসে এলো কিছু জীবিত মানুষের হাহাকার আর আর্তচিৎকার। পাহাড়ের উপরের দিকের বিশাল আকারের শাল গাছের মাথা থেকে ঝাঁক ঝাঁক পাখি উড়ে চলে গেল নিচের জঙ্গলের দিকে। তারপর সমস্ত জঙ্গল জুড়ে নেমে এলো এক প্রগাঢ় নিস্তব্ধতা। কিন্তু ট্রেনটাকে আর টানেলের অপর প্রান্তে বেরোতে দেখা গেল না। এই চা দাও গো বিশুদা, বাকিদের খবর কি গো? কাউকে তো দেখছি না। দোকানের দাওয়ায় বাঁশের মাচার উপর বসতে বসতে দোকানদার বিশু শর্মার উদ্দেশ্যে কথাটা বলল অবিনাশ। একটু মুচকি হেসে বিশু চায়ের কাপটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, এই তো তুমি আসার একটু আগেই দেবেন বাবু এসেছিলেন, বললেন কেউ যখন এখনো এসে পৌঁছায়নি তাহলে বাজারের থলেটা বাড়িতে রেখে দিয়ে আসছি। লক্ষণপুর আর ভরতপুর পাশাপাশি দুই গ্রামের মাঝখানে মাঠের একপাশে বিশাল অশ্বত্থ গাছের নিচে ছোট খড়ের ছাউনি দেওয়া বিশু শর্মার এই চায়ের দোকান। সন্ধেবেলায় নিয়মিত আড্ডা বসে কিছু অবসরপ্রাপ্ত ব্যক্তি আর তরুণদের মেলবন্ধনে। কি অবিনাশ, কতক্ষণ? দাওয়ায় উঠতে উঠতে কথাটি বললেন এক প্রৌঢ় ভদ্রলোক। সাদা চুল, ছোট ছোট করে কাটা, এক মুখ পাকা দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা।
বয়স প্রায় 70 ছুঁই ছুঁই, তবুও বেশ সুঠাম স্বাস্থ্য। ভদ্রলোকের নাম ভবতোষ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় রেলে কর্মরত ছিলেন। বেশ কয়েক বছর আগে অবসর নিয়ে গ্রামে ফিরে আসেন। বিয়ে থা করেননি। জীবনের বেশিরভাগ সময়টাই কাজের সূত্রে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। বর্তমানে পরিবার বলতে ছোট ভাইয়ের পরিবার। ভবতোষবাবু এই আড্ডার মধ্যমণি। তার কাছ থেকে শোনা যায় দেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা তার অভিজ্ঞতার কথা। অবিনাশ ডান দিকে একটু সরে গিয়ে ভবতোষবাবুকে বসার জায়গা করে দিয়ে বলল, এই তো সবেমাত্র এসে চায় চুমুক দিয়েছি। তারপর বিশুর উদ্দেশ্যে বলল, এই ভবতোষবাবুকে চা দাও বিশুদা। না না, এখন থাক, এখন থাক, বাকিরা আসুক তারপরেই খাবো। চা বানিয়ে ফেলো বিশু, আমরা এসে পড়েছি। দোকানের বাইরে থেকে কথাটা বলল দেবেন কর্মকার। পেশায় শিক্ষক ছিলেন, অবসর নিয়েছেন বছর 3 আগে। তার পিছন পিছন দোকানে উঠে এসে বসল পরাণবাবু, শিবু, নেপাল, হারু আর বিবেক। বিশু উনুনে একটা কাঠের টুকরো ভরে চায়ের পাত্রটা চাপাতে চাপাতে বলল, বহুদিন পরে সবাই একসঙ্গে জুটেছে, আজ বেশ কিছু ঢপের কীর্তন শোনা যাবে তাহলে। হয়তো কথাটা বিশু মনে মনেই বলতে গিয়েছিল, কিন্তু অজান্তেই মুখ ফসকে বেরিয়ে গেল। বিশুর কথায় পরাণবাবু খেঁকিয়ে উঠে বললেন, কি বললি আহাম্মক? ঢপের কীর্তন? এইসবের তুই কি বুঝিস রে? তোর কোনো ধারণা আছে পৃথিবীতে অলৌকিক কত রকমের ঘটনাই ঘটে, যা সাধারণ মানুষের বোধ বুদ্ধির বাইরে? তাদের যুক্তিবিদ্যার বেড়াজালের বাইরে কোনো ঘটনার কথা শুনলেই তারা সেই সব কিছুকেই ঢপের কীর্তন বলে উড়িয়ে দেয়। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে গম্ভীর গলায় ভবতোষবাবু বললেন, আর সেই সকল ঘটনাকে লোকচক্ষুর সামনে এনে সত্যি প্রমাণ করতে কত মানুষ নিজের জীবনকে বাজি রাখতেও দ্বিধাবোধ করেনি। এরকম উদাহরণ রয়েছে প্রচুর। সবাই নড়ে চড়ে বসল। বোঝাই যাচ্ছে আজ ভবতোষবাবুর মুখ থেকে বেশ একটা জমজমাটে গল্প শোনা যাবে। অবিনাশ বলল, তা সেই রকমই একখানা ঘটনার কথাই আজ বলুন না। পাঞ্জাবির পকেট থেকে সাদা রুমাল বার করে চশমার কাঁচ মুছে নিয়ে ভবতোষবাবু বলতে শুরু করলেন, শোনো তাহলে, সে বেশ অনেক বছর আগের কথা। আমার তখন চাকুরি জীবনের 5 বছর পার হয়েছে। পুরুলিয়ার আর্দ্রতাতে সবে 1 বছর ট্রান্সফার নিয়ে এসেছি। জায়গাটা বেশ মনে ধরেছিল। এখানকার সব সহজ সরল প্রাণবন্ত মানুষেরা খুব সহজেই আপন করে নিতে পারে বাইরের মানুষকে। নিজের মতো করে একটা জগৎ গুছিয়ে নিয়েছিলাম। বেশ ভালোই কাটছিল দিন। কিন্তু তখন কি আর জানতাম নিয়তি অন্য খেলা খেলতে চলেছে আমার সঙ্গে। শনিবার দুপুরে অফিস চলাকালে একখানা চিঠি এলো আমার কাছে। আমাকে বদলি করা হয়েছে পুরুলিয়া জেলার গরুড়া স্টেশনে। সেখানের স্টেশন মাস্টার ভয়ানক অসুস্থ। কলকাতার কোনো বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর আমার এখানে পাঠানো হচ্ছে মেদিনীপুর থেকে একজনকে। সোমবার সকালে তাকে এখানের সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে বিকেলের মধ্যেই আমাকে গরুড়াতে চার্জ নিতে হবে। গরুড়াতে যখন পৌঁছলাম, ঘন শাল জঙ্গলের মাথার উপর রক্তাভ লাল আভা ছড়িয়ে সূর্য তখন মুখ লুকোচ্ছে বিস্তীর্ণ নীল আকাশের বুকে। পার্শ্ববর্তী জঙ্গলাকীর্ণ সমতল ভূমি থেকে বেশ কিছুটা উঁচু জায়গার উপর স্টেশনটি। সেখান থেকে অবলীলায় দেখা যায় প্রায় সমস্ত জঙ্গলটাই। ছোট্ট মতো একটি স্টেশন। প্ল্যাটফর্মের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে লম্বা একখানা পুরাতন আমলের ঘর। উপরে রংচটা জায়গায় শ্যাওলায় প্রায় ঢেকে ফেলেছে গরুড়া স্টেশন লেখাটা। স্টেশনের উত্তর দিকের প্ল্যাটফর্মের কিছুটা নিচের দিকে জঙ্গলের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কয়েকটি জীর্ণ পুরাতন শ্যাওলা ধরা ছোট ছোট ঘর। সম্ভবত সেগুলো স্টাফ কোয়ার্টার। কিন্তু সন্ধ্যা হতে না হতেই জায়গাটা একেবারে নির্জন, নিস্তব্ধ। জঙ্গলের দিক থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। হাত ঘড়িতে একবার চোখ বুলিয়ে দেখেই সন্ধ্যা 6:45।
এই সন্ধ্যাবেলায় নির্জনতার কারণেই মনে হচ্ছে যেন গভীর রাত। কে আপনি? কি চাই কেনে? হঠাৎ পিছন দিক থেকে ভেসে আসা এই কণ্ঠস্বরে চমকে উঠলাম। পিছন ফিরে দেখি হাঁটুর উপর করে ধুতি পরিহিত, গায়ে কম্বল জড়িয়ে, লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে এক রোগা পাতলা মধ্যবয়সী ভদ্রলোক। কথাটা দূর থেকে বললেও ততক্ষণে সে একেবারে আমার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হাতে ধরে থাকা লণ্ঠনের আলোটাকে উঁচিয়ে ধরে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি প্রথম কথা বললাম, আমি এখানকার নতুন স্টেশন মাস্টার ভবতোষ বন্দ্যোপাধ্যায়। আমি লক্ষ্য করলাম আমার কথা শুনে যেন তার শরীরে প্রাণ ফিরে এলো। মুখে ফুটে ওঠা ভয় আর আতঙ্কের ছাপটা মিলিয়ে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এর কারণ সবে তাকে জিজ্ঞেস করতে যাব, তার আগেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে লোকটি তাড়াহুড়ো করে বলে উঠল, নমস্কার বাবু, আমি সেই দুপুর থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। অধমের নাম বিমল মাহাতো, আমি এখানের গার্ড। রাতে কোনো কাজ নাই বাবু, চলুন আপনার থাকার ঘরটা দেখায় দিয়ে আমি ঘরে চলে যাব। আসবো আবার সেই কাল সকালে। এখানে শেষ ট্রেন চলে যায় বিকেল 5টায়, তারপর আর কোনো ট্রেন আসে নাই। কথা শেষ করে আমার ব্যাগখানা তুলে নিয়ে হাঁটা দিল সেই জীর্ণ কোয়ার্টারের দিকে। পিছন পিছন তাকে অনুসরণ করে আমিও হাঁটতে লাগলাম। কিছুক্ষণ এগোনোর পর বিমল হাঁটতে হাঁটতে শূন্যে আঙুল উঁচিয়ে জঙ্গলের দিকে নির্দেশ করে বলল, ওই জঙ্গলের পাশেই আমার গ্রাম। পুরাতন কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকে কোনায় থাকা টেবিলের ওপর ব্যাগ নামিয়ে দিয়ে বিমল বলল, আমি তাহলে আসি, অনেক দেরি হয়ে গেল। কথা শেষ করে দরজার দিকে চলে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ল। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, কিছু বলবে? সে ঘুরে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, সাবধানে থাকবেন, আর রাতের বেলায় কোনো শব্দ টব্দ শুনতে পেলে নিজের ঘর থেকে হুট করে বাইরে বেরোতে যাবেন না। কেন? না, ইয়ে ইয়ে হয়েছে, এদিকটায় ঘন জঙ্গল কি না, তাই। আমি তবে চলি, দরজাটা লাগাই দিই। কথাটা শেষ করেই আমার কোয়ার্টারের দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখা সাইকেলটা হন হন করে ঠেলতে ঠেলতে প্ল্যাটফর্ম ছাড়িয়ে জঙ্গলের অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। আমিও দরজাটায় ভিতর দিক থেকে ছিটকানি লাগিয়ে ভেতরের ঘরে ঢুকে এলাম। না, ঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সম্ভবত আমার আসার খবর পেয়েই কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছে। মেঝে থেকে হ্যারিকেনটা তুলে আলোটা একটু বাড়িয়ে টেবিলের ওপর নামিয়ে রেখে ব্যাগ থেকে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখলাম। তারপর সঙ্গে নিয়ে আসা শুকনো কিছু খাবার খেয়ে চেয়ার টেনে টেবিলে বসলাম, একটা উপন্যাসের পাতা খুলে। চারিপাশে ঝিঁঝিদের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। রাত তখন বেশ অনেকটাই বেড়েছে, পুরোপুরি ডুবে গেছে উপন্যাসের পাতায়। হঠাৎ মৃদু একটা খুঁটখাট শব্দ ভেসে আসতে লাগলো। মনে মনে ভাবলাম, পাশাপাশি ঘরগুলো বহুদিন ধরে বন্ধ পড়ে আছে, ইঁদুর থাকাটাই স্বাভাবিক, তাই বিশেষ একটা পাত্তা দিলাম না। সারাটা দিন অফিসে কাজের চাপেই কেটে গেল। দুপুরের দিকে অফিস ঘরের বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে টান দিতে দিতে দেখলাম আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বিমল একটা লোকের সঙ্গে কথা বলছে। তাদের কথাবার্তা একটু একটু আমার কানে আসতে লাগলো। লোকটা বিমলকে বলছে, তালুটন বাবু ওই ওখানের ঘরগুলোতেই থাকছেন কি বা? হ্যাঁ, ওরা শহরের লোক, ওরা কি আর বিশ্বাস করবে? ব্যাস এইটুকুই।
তারপর বিমল বিড়বিড় করে কি যে বলল তার শুনতে পেলাম না। ওরা এতক্ষণ আমাকে লক্ষ্য করেনি, আমাকে দেখে চুপ করে দাঁড়িয়ে রইল। আমিও কিছু না বলে অফিসে ঢুকে এসে বসলাম। নিরিবিলি পরিবেশে বেশ ভালোই লাগছে। এই কয়দিন জায়গাটা বেশ মনে ধরেছে। অবসর সময়ে বই পড়ি, লাইন ধরে হেঁটে হেঁটে জঙ্গল দেখি, সারাদিন পাখিদের কিচির মিচির মন ভালো করে দেয়। কিন্তু এখানে মানুষজন খুব একটা আসে না, বিশেষ করে বিকেলের পর থেকে। কারণটা ঠিক বুঝে উঠতে পারি না। সকালের দিকে লোকজন এলেও টিকিট নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে ট্রেন ধরার অপেক্ষায়, নিজেদের মধ্যে কথাবার্তা বলে, কিন্তু আমার সঙ্গে কেউ বিশেষ একটা কথা বলে না। কেউ কেউ আবার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেমন যেন এড়িয়ে চলে। আমিও যেচে পড়ে কথা বলতে যাই না, নিজের মতোই থাকি। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেছে। শীত বিদায় নিয়ে বসন্ত উপস্থিত হয়েছে। জঙ্গলে এক মনোরম পরিবেশের তৈরি হয়েছে। গাছেরা পুরাতন পাতা ঝেড়ে ফেলে নতুন পাতায় সেজে উঠেছে। সেদিন রাতে সবে উপন্যাস শেষ করে হ্যারিকেনের আলোটা কমিয়ে দিয়ে বিছানায় এসে শুয়েছি। আবার সেই প্রথম দিনের মতোই খুঁটখাট শব্দ ভেসে আসতে লাগলো। না, তবে সেদিনের মতো অল্পতে ক্ষান্ত হলো না। রাত গভীর হওয়ার সাথে সাথে সেই মৃদু খুঁটখাট শব্দটা তীব্র হুটোপুটির শব্দে রূপান্তরিত হতে লাগলো। মনে মনে ভাবলাম, না না, এভাবে হবে না, ঘরগুলো লোক ডেকে পরিষ্কার করাতে হবে। অনেকক্ষণ ধরে চলার পর শব্দের তীব্রতা ধীরে ধীরে কমতে কমতে থেমে গেল। কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। শব্দটা বেশ তীব্র আর তীক্ষ্ণ, মনে হচ্ছে যেন রেল লাইনের পাতের উপর অনেকগুলো ধারালো কোনো বস্তু দিয়ে আঁচড় কাটছে। না, ভয় আমার কোনো কালেই ছিল না। তবে আমি মিথ্যে বলবো না, সেদিন আমি অল্প হলেও ভয় পেয়েছিলাম। কারণ এই জঙ্গল ঘেরা স্টেশনে গভীর রাতে আমি সম্পূর্ণ একা, তার উপর ওই শব্দ। কিন্তু ক্ষণিকের মধ্যেই মনের কৌতূহল ভয়কে অবদমিত করল। না, আর ঘরের ভেতর চুপ করে বসে থাকতে পারলাম না। শব্দটা আসছে কোয়ার্টারের উত্তর দিকের জঙ্গল লাগোয়া রেল লাইনের দিক থেকে। কোনো শব্দ না করে ধীর পায়ে বেরিয়ে এলাম ঘর থেকে। সঙ্গে কোনো আলো নেই, তাতে অবশ্য বিশেষ অসুবিধে নেই। জ্যোৎস্নার আলোয় উদ্ভাসিত হয়ে আছে চতুর্দিক। সম্ভবত কয়েকদিনের মধ্যেই পূর্ণিমা হবে। ধীরে ধীরে ঢালু জায়গা থেকে উঠে এলাম প্ল্যাটফর্মের উপর। আর আশ্চর্যজনকভাবে শব্দটা তক্ষুনি থেমে গেল। আমি জ্যোৎস্নার আলোয় ভালো করে চারিদিকে দেখতে লাগলাম। না, দূর দূর পর্যন্ত কোনো কিছুর অস্তিত্ব নেই। তাহলে শব্দটা কিসের? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই ভাবছি, এমন সময় উত্তরের সেই জঙ্গলের দিক থেকে ভেসে এলো একটা দমকা ঠান্ডা হাওয়া। এতটাই ঠান্ডা সে বাতাস যে তার স্পর্শে মনে হলো যেন শরীরের ভিতর প্রবাহিত রক্তস্রোত কেউ জমাট বাঁধিয়ে দেবে। মনের ভেতর কেউ যেন বলে উঠল, আমার এখানে আর দাঁড়িয়ে থাকাটা মোটেই মঙ্গলজনক নয়। ঠিক একই সঙ্গে তক্ষুনি মাথার উপর দিয়ে ডানা ঝাপটে বিকট স্বরে ডাক পেড়ে উড়ে চলে গেল একটা পেঁচা। মনের ভেতর কেউ যেন বলে উঠল, আমার এখানে আর দাঁড়িয়ে থাকাটা মোটেই মঙ্গলজনক নয়। সে রাতে আর দু চোখের পাতা এক করতে পারিনি। সারাদিন শুধু গত রাতের ঘটনাটার কথাই ঘুরঘুর করছে মাথার মধ্যে। একবার ভাবলাম বিমলকে সবটা খুলে বলি, পরক্ষণেই ভাবলাম
এতে হয়তো কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হবে, অথবা সে আমাকে ভীতু ভেবে নানান আজগুবি গল্প শোনাবে। তার থেকে চেপে যাওয়াই ভালো। তবে এটাও ঠিক করে নি যে এখানে বেশি দিন থাকা যাবে না। বদলির আর্জি জানিয়ে কালকেই একখানা চিঠি পাঠাতে হবে। প্রতিদিনের ন্যায় আজকেও সন্ধ্যা নামার আগেই বিমল বাড়ি ফিরে গেছে। আমি অফিস ঘরের মধ্যে বসে একখানা ভ্রমণ কাহিনী পড়ছিলাম। তার মধ্যে এতটাই মশগুল হয়ে গেছিলাম যে বুঝতেই পারিনি সন্ধে পেরিয়ে ঘড়ির কাঁটা তখন রাত্রি 9টার ঘরে পৌঁছে গেছে। দরজায় তালা ঝুলিয়ে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে একখানা সিগারেট ধরালাম। এক মুখ কুণ্ডলীকৃত ধোঁয়া বাতাসে ছড়িয়ে দিয়ে আমার ঠিক বাম দিকে তাকিয়ে দেখি একজন লোক হাঁটতে হাঁটতে এইদিকে এগিয়ে আসছে। জ্যোৎস্নার আলোয় লোকটাকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। প্রায় 5 ফুট উচ্চতার আর নির্মেদ চেহারা একটা, উস্কো খুস্কো চুল, এক মুখ না কামানো দাড়ি, পরনে ঢিলে পাজামা পাঞ্জাবি, বাম দিকের কাঁধ থেকে ঝুলছে একখানা চওড়া ফিতের ঝোলা ব্যাগ। আমি একটু অবাকই হলাম, কারণ এ সময় সাধারণত কেউ আসে না, তবে হয়তো বাইরের কোনো লোক হবে। লোকটি ততক্ষণে আমার একেবারে কাছে এসে পড়েছে। নমস্কার, মফস্বলে যাওয়ার ট্রেন কি চলে গেছে? আমিও প্রতি নমস্কার করে বললাম, এখন তো কোনো ট্রেন নেই, শেষ ট্রেন চলে গেছে সেই বিকেলে। লোকটির মুখে অসহায়তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। তাকিয়ে দেখি লোকটি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মুখের দিকে, যেন কিছু একটা খোঁজার চেষ্টা করছে। এবার লোকটির মুখের দিকে তাকিয়ে মনে হতে লাগলো আমি যেন ওকে চিনি, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। তবে প্রথমে সেই কথা বলল, আরে ভবনা? হ্যাঁ, আমি ভবতোষ বন্দ্যোপাধ্যায়, এখানকার স্টেশন মাস্টার। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি রে? আমি শম্ভুনাথ কর্মকার। তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল, আরে এ তো আমারই কলেজের বন্ধু শম্ভু। কলেজ ছাড়ার পর দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, তারপর এই প্রথম দেখা। আমি উৎফুল্ল হয়ে বললাম, আরে ভাই, কতদিন পর তোর সঙ্গে দেখা, তা এখন এখানে? বলবো সব বলবো। আর তুই কি আমাকে এখানে সারা রাত এখানে দাঁড় করিয়ে রাখবি নাকি? আমি লজ্জায় জিভ কেটে ওকে কোয়ার্টারে নিয়ে এলাম। খাওয়া দাওয়া সেরে দুই বন্ধু মিলে বিছানায় উঠে বসে দুটো সিগারেট ধরালাম। এক মুখ ধোঁয়া ছেড়ে শম্ভু বলল, কলেজ ছাড়ার পর জার্নালিজম করে এক সংবাদ মাধ্যমে যুক্ত হলাম। এখানে এসেছিলাম একটা রিপোর্ট জোগাড় করার তাগিদে। তারপর বল, তুই এখানে কতদিন? আরে এই তো সবে কয়েক মাস হলো। এই বিরান পাণ্ডব বর্জিত জায়গা তোর কেমন লাগছে? আমার মনে পড়ে গেল সেদিন রাতের সেই ঘটনার কথা। আমি তাকে খুলে বললাম সমস্তটাই। শুনে সে একটু নড়ে চড়ে বসল, তারপর গম্ভীর স্বরে বলল, তা তুই কি সত্যি সত্যি এই জায়গা সম্পর্কে কিছু জানিস না? আমি মাথা নাড়লাম। সে আবার বলল, শোন তাহলে, তুই বিশ্বাস করবি কিনা সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। আমি ধমক দিয়ে বললাম, আরে ভনিতা না করে বল তো কি বলবি। তোর এই স্টেশনের উত্তর দিকের জঙ্গলের ভেতর দিয়ে যে পরিত্যক্ত লাইন চলে গেছে, সেই লাইন ধরে কিছুটা হেঁটে গেলেই পড়বে একটা পরিত্যক্ত স্টেশন। আর সেই স্টেশন থেকে অনতি দূরেই বুদবুদের মায়াং পাহাড়ের টানেল। সুদূর অতীতে এই সমস্ত বুদবুদ ছিল আদিবাসী অধ্যুষিত এলাকা। এখন অবশ্য তাদের কোনো অস্তিত্ব নেই, আছে বিশাল আকারের সব শাল গাছের জঙ্গল। এই টানেলের সম্পর্কে এলাকার মানুষদের মধ্যে অনেক রকম রহস্যময় ধ্যান ধারণা আছে। আমাদের কাগজে অলৌকিক রহস্যময় জায়গা এবং ঘটনা নিয়ে একটি বিশেষ কলম রয়েছে, মানো চাই না মানো। আর সেই কলমের সমস্ত লেখাই লেখককে সেই সকল জায়গাতে গিয়ে নিজে ফিল করে লিখতে হয়। আমাকে একজন এই জায়গার সন্ধান দেন, তারপর আমি কলকাতা থেকে সোজা এখানে।
জানিস, এখানকার লোকজন বলে সেই টানেলের ভিতরে যে বা যারা একবার গেছে তারা নাকি আর ফিরে আসেনি। এমনকি সুদূর অতীতে নাকি একটি আস্ত ট্রেন সেখানে এক রাতে গায়েব হয়ে যায় ভোজবাজির মতো। সারা সপ্তাহ ধরে চিরুনি তল্লাশি চালিয়েও কোনো খোঁজ মেলেনি ট্রেনটির। 10 জন করে মোট 3টি দল তল্লাশি চালিয়েছিল। সপ্তাহের শেষ দিনে 3টি টিম একসঙ্গেই ঢুকে গিয়েছিল টানেলের ভিতরে, কিন্তু বেরিয়ে এলো 1-2টি টিম। একটি টিম ভিতরে ঢুকে কোথায় গায়েব হয়ে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। পরপর এরকম অনেক ঘটনাই ঘটতে লাগলো যা মানুষের সাধারণ বোধবুদ্ধির বাইরে। তৎকালীন ব্রিটিশ সরকারের রেল অধিকারিকরা এই স্টেশন এবং এই স্টেশন সহ টানেলটি পরিত্যাগ করেন। আজও সেই টানেলের ভিতরে তো দূরে থাক, আশেপাশে যেতেও কেউ সাহস করে না। অন্ধকার নেমে এলে নাকি সেই টানেলের ভিতর থেকে অদ্ভুত ধরনের কিছু শব্দ ভেসে আসে। সে সময় সেখানে পাখি ও বন্য পশুরাও সেই এলাকায় থাকে না। তো এই টানেল নিয়ে একটা লেখা লিখতে চলেছি আমি, তাই সেখানে যাওয়াটা খুবই জরুরি। সেজন্যই আমার এখানে আসা। আজ সারাদিন আশেপাশের ওই গ্রামগুলোতে ঘুরে কিছু তথ্য সংগ্রহ করেছি, তারপর ঠিক করলাম মফস্বলে ফিরে গিয়ে আবার আগামীকাল ফিরে আসব। যাক, ভালোই হলো তোর সঙ্গে দেখা হয়ে। চাইলে তুইও সেখানে যেতে পারিস আমার সঙ্গে, তবে সন্ধ্যের পর। আমার অবচেতন মন তখন ভিতর ভিতর নেচে উঠল। রহস্য উন্মোচনের উল্লাসে বললাম, আরে এ তো অতি উত্তম প্রস্তাব, আমি রাজি। শম্ভুর চোখগুলো যেন একবার চিকচিক করে উঠল। বলল, তাহলে ওই কথাই রইল। কাল সকালে আমি বেরিয়ে যাব। পাশাপাশি গ্রাম থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করে ঠিক সন্ধে নাগাদ তোর কাছে ফিরে আসব। আর তারপর আমরা বেরিয়ে পড়ব বুদবুদের উদ্দেশ্যে। চল, এখন শুয়ে পড়। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। হঠাৎ দেখি ঘরের সিলিংয়ে একটা বিভৎস দর্শন জীব ঠিক বাদুড়ের মতো ঝুলতে থাকা অবস্থাতেই আমার দিকে তাকিয়ে আছে এক লোলুপ দৃষ্টি নিয়ে। মুখটা কিছুটা কুমিরের মতো, উপরিভাগে অজস্র ছোট ছোট গর্তে ভরা, সারা শরীর কাঁটাযুক্ত লোমে ঢাকা। তার মুখ থেকে চটচটে লালা জাতীয় তরল এসে পড়েছে আমার বুকের ওপর। প্রাণীটা ক্ষিপ্র গতিতে নিচে নেমে এলো। পিছনের ধারালো নখরযুক্ত পা দুটোকে আমার কোমরের দুই পাশে এবং সামনের দুই পা আমার বুকের দুই পাশে বিছানার উপর রেখে দাঁড়িয়েছে। বিশাল মুখটা ফাঁক করে বেরিয়ে এলো জিহ্বা। ভিতরটায় প্রগাঢ় অন্ধকার ছাড়া আর কিছুই পরিলক্ষিত হলো না। জিহ্বাখানা মাঝখান থেকে চিড়ে দুটি অংশে বিভক্ত। আমার বুকের ওপর পড়ে থাকা সেই চাটচাটে তরলটা চাটতে লাগলো পরম তৃপ্তিতে। আমার দম বন্ধ হয়ে আসছে, আর পারছি না। হাত পাগুলো ততক্ষণে অবশ হয়ে এসেছে। মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম বিছানার উপর। কিন্তু না, কোথাও কিছু নেই। সব কিছু একেবারে স্বাভাবিক। বুকের কাছে হাত নিয়ে গিয়ে দেখি, না, সেখানেও কিছু নেই। নিশ্চয়ই স্বপ্ন দেখেছি। হ্যারিকেনের কমিয়ে রাখা আলোতে পাশে তাকিয়ে দেখলাম দেওয়ালের দিকে পাশ ফিরে ঘুমোচ্ছে শম্ভু। ওর ঘুম না ভাঙিয়ে বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে একটা সিগারেট ধরিয়ে সবে দুটো টান দিয়েছি। এমন সময় বাইরের জ্যোৎস্নার আলোয় দেখতে পেলাম আমার পাশের কোয়ার্টারের দিক থেকে সরে গেল একটা ছায়ামূর্তি। একটা বিকট স্বপ্নের চোটে ঘুম ভেঙেছে, তাই হয়তো অবচেতন মনে ওসব দেখছি। গতকাল রাতের ওইসব ঘটনার চোটে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে। উঠে দেখি শম্ভু নেই। পরক্ষণেই মনে পড়ল, ও তো বলেছিল সকাল সকাল বেরিয়ে যাবে, ফিরে আসবে সেই সন্ধে নাগাদ। অফিসে আসার পর থেকেই অন্যমনস্কভাবে বসে থেকেছি বেশিরভাগ সময়টাই।
সেটা বিমলেরও নজর এড়ায়নি। সে একবার জিজ্ঞেস করে গেছে আমার কিছু হয়েছে কিনা, কিন্তু আমি কিছু বললাম না। মনে মনে শুধু ভেবে চলেছি গতকাল রাতে দেখা স্বপ্নের কথা এবং আজ সেখানে যাওয়াটা ঠিক হবে কিনা সেটা। পূর্ণিমার চাঁদের আলোয় যেন এক রূপলি মায়াবী বলয়ের সৃষ্টি হয়েছে সমস্ত জঙ্গল জুড়ে। নিস্তব্ধতার মধ্যেও প্রকৃতির একটা নিজস্ব সঙ্গীত রয়েছে, আর সেই সঙ্গীতে সঙ্গত করে চলেছে ঝিঁঝিদের অজ্ঞতান। এই বসন্তের রাতে দাঁড়িয়েও আজ কেমন যেন হালকা হালকা শীত করতে শুরু করেছে। হঠাৎ অদূরের জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো কয়েকটা শৃগালের ডাক। প্রকৃতিতে এই রূপ অসামঞ্জস্যতা দেখে মনের ভিতর থাকা সুপ্ত ভয়টা আরো একবার মাথার চাড়া দিয়ে উঠল। পরক্ষণে এই রহস্য উন্মোচনের অভিলাষে তা পুনরায় অবদমিত হল। যেদিকে সেই কখন থেকে প্ল্যাটফর্মের ওপর পায়চারি করছি, কিন্তু শম্ভুর দেখা নেই। শেষমেশে বিরক্ত হয়ে ছাতিম গাছের নিচে বেঞ্চের ওপর বসে একখানা সিগারেট ধরিয়ে সবে দুটো টান দিয়েছি কি এমন সময় মনে হলো কে যেন আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, ওখানে যাবেন না বাবু, জায়গাটা মোটেই ভালো নয়, তার উপর আজ আবার পূর্ণিমা। সচকিতে চারিদিকে তাকিয়ে দেখি না, কেউ কোথাও নেই। শুধু উত্তরের দিক থেকে সেই দিন রাতের মতোই ভেসে এলো একটা দমকা ঠান্ডা বাতাস। আমি মস্তিষ্কে একটু বেশি চাপ দিয়ে ফেলছি মনে হচ্ছে, তার ফলস্বরূপ এইসব ঘটে চলেছে। আর একটা সিগারেট ধরালাম। আমার বাঁ দিকে তাকিয়ে দেখি গতকাল রাতের মতোই আমার দিকে হেঁটে আসছে শম্ভু। মনে মনে একটু আশ্বস্ত হলাম, যাক, আজকের অভিযান তাহলে হচ্ছে। এই জ্যোৎস্না প্লাবিত নির্জন রাতে দুই বন্ধু মিলে বুদবুদের দিকে হেঁটে চলেছি, সেই পরিত্যক্ত রেল লাইনের ধারে। শম্ভুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আজ সারাদিন ধরে কি তথ্য জোগাড় করলি তুই? শম্ভু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে, বিশেষ কিছুই জানতে পারিনি। তবে এইটুকু বলতে পারি, যাত্রাটা আমাদের মোটেও সুখকর হবে না। ইতিপূর্বে যারা গেছে তারা কেউ ফিরেও আসেনি। এই রেল লাইন স্থাপিত হয় 1889 সালে ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে। সেই সময় এই সমস্ত জায়গা সম্পূর্ণটাই ছিল গভীর জঙ্গলে ঘেরা। আর বুদবুদের মায়াং পাহাড়ের যে টানেলটি রয়েছে সেটি আদতে ছিল একখানা গুহা। সেই পাহাড়ের পাদদেশে বসবাস করত এক বিশেষ উপজাতি সম্প্রদায়ের মানুষ, আর ওই গুহা ছিল তাদের উপাসনা স্থল। তাদের কাছে খুব পবিত্র একটা জায়গা। তাই সেখান দিয়ে রেল লাইন পাততে গিয়ে ব্রিটিশ সরকারকে বেশ ভালো রকমের বাধার সম্মুখীন হতে হয়। সরকার মরিয়া হয়ে উঠেছিল লাইন পাততে। কারণটা অবশ্য জনহিতের জন্য নয়, পাহাড়ের এই পাড়ের জঙ্গল পেরিয়ে ছিল তাদের উড়োজাহাজের ঘাঁটি। আশেপাশের এলাকা থেকে সমস্ত মালপত্র এই জায়গা দিয়ে নিয়ে যাওয়ার সুবিধা হতো। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস তো, এই রেল লাইন তৈরির সাথে সাথে সেই উপজাতি সম্প্রদায়ের মানুষের আর কোনো সন্ধান মেলেনি। তারা কোথায় গেল, কি হলো, পুরোটাই রহস্যময়। কথা বলতে বলতে পাশাপাশি হেঁটে যাচ্ছিলাম আমরা। একসময় আমি কোনোভাবে শম্ভুর থেকে একটু পিছিয়ে গেছি। জঙ্গলের ভেতর থেকে তখন ভেসে আসছে শিয়ালের ডাক। এমন সময় আবার মনে হলো কেউ যেন আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলছে, আর এগিয়েও না, এখান থেকেই ফিরে যাও, অত দুঃসাহস ভালো নয়, এখনো সময় আছে, ফিরে যাও। সচকিতে আবার চারিদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু না, কেউ কোথাও নেই। শম্ভুর ডাকে সম্বিত ফিরে পেয়ে
আবার তার পাশে পাশে হেঁটে যেতে লাগলাম। পাহাড়ের টানেলটা বেশ স্পষ্ট হয়ে উঠেছে ধীরে ধীরে। দূরত্ব কমে আসছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বুকের ধুকপুকানি। টানেলের মুখের কাছটায় আগাছায় ভরা। ভেতর দিকে তাকিয়ে দেখলাম অগভীর অন্ধকার বিরাজমান। কেমন এক অজানা অনুভূতিতে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল শির দাঁড়াবে। আমার মনের ভাব কিছুটা আন্দাজ করতে পেরেই হয়তো শম্ভু পিঠে হাত রেখে মুখের কোণায় একটা তির্যক হাসি এনে বলল, দেখ ভাই, ভয় করলে এখনো ফিরে যেতে পারিস। আমি ওর কথায় আমল না দিয়ে কাঁধের ঝোলা ব্যাগ থেকে 5 সেলের টর্চ লাইটটা বার করে ঢুকে পড়লাম টানেলের ভিতর। টর্চের হলদেটে আলোয় টানেলের ভিতর জমে থাকা অন্ধকারকে কাটাতে কাটাতে এগিয়ে চলেছি আমি, আর আমার পিছন পিছন হেঁটে আসছে শম্ভু। এই টানেলে ঢোকার পর থেকে কেমন যেন শীত শীত করছে। কিছু দূর এগোনোর পর আবার সবকিছু স্বাভাবিক। টানেলের উপরিভাগে অন্ধকারের মধ্যে দেখলাম অসংখ্য জ্বলন্ত আলোক বিন্দু, আর সেই নির্দিষ্ট জায়গায় টর্চের আলো ফেলতেই এক ঝাঁক কালো বাদুড় মাথার উপর ডানা ঝাপটে উড়ে চলে গেল টানেলের মুখ দিয়ে। আমরা তখন আন্দাজ প্রায় টানেলের মাঝখানে এসে পড়েছি। হঠাৎ একটা দৃশ্য দেখে আমার পা দুটো থমকে দাঁড়িয়েছে। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কিছুটা আগে টানেলটা ডান দিকে বাঁক নিয়েছে, কিন্তু সেই বাঁক মতো জায়গার ডান দিক বরাবর ছোট্ট একটা গুহার মুখের মতো দেখাচ্ছে। গুহার মুখের উপরের দিকে একটা বিশাল আকারের পাথর বসানো রয়েছে, আর তার উপর খোদাই করা হয়েছে কিছু অদ্ভুত অদ্ভুত নকশা এবং অক্ষর, যেগুলো আমাদের বোধগম্যের বাইরে। গুহার মুখের সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে এলো কেমন একটা বটকা আষ্টে মাংস পচা গন্ধ। সাথে সাথে আমার শরীর গুলিয়ে উঠল। পেটের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে নাড়ি ভুঁড়ি। পকেট থেকে রুমাল বার করে নাকে মুখে চাপা দিয়ে এগোতে লাগলাম সামনের দিকে। কিছুটা এগোনোর পরে দেখলাম এক অদ্ভুত মৃদু হলদেটে আলোয় ভরে আছে সমস্ত গুহার ভেতরটা। কিছুটা সামনাসামনি আসার পর স্পষ্ট হয়ে উঠেছে জিনিসটা। গুহার উপরিভাগ থেকে ঝুলছে কয়েকখানা শেকড়, আর সেই শেকড় আঁকড়ে ধরে বসে আছে ছোট ছোট অসংখ্য পোকা, যাদের পশ্চাৎ দেশ থেকে টিম টিম করে বিচ্ছুরিত হচ্ছে সেই হলদেটে আলোটা। পোকাগুলোর বিশেষত্ব অনেকটাই আমাদের গ্রাম বাংলার জোনাকির মতো হলেও এগুলো জোনাকি নয়, কারণ দেখতে বেশ অদ্ভুত ধরনের। মাথার সামনের দিকে শুধুমাত্র একটা চোখ, আর তার উপর ছোট্ট একটি শিঙের মতো বস্তু। তারা শুধু আলোই ছড়াচ্ছে না, তার সাথে নির্গত হচ্ছে উত্তাপ। এইবার প্রথম শম্ভু কথা বলল, ভাই, এগুলো সাধারণ কোনো পোকা নয়। বইতে পড়া নরকের পোকার বিবর্তনের সঙ্গে মিলে যাচ্ছে এই পোকা। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু সেই শিকড়গুলোর বাঁ দিক থেকে ভেসে আসা একটা গম্ভীর শব্দে আমার কথা বেরোলো না। কেউ যেন বসে বসে প্রবল আক্রোশে ফুঁসছে। সেই শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখি গুহার দেওয়ালে ঝুলে থাকা একখানা পাথরকে কেটে একটা ছোট্ট কুলুঙ্গি মতো বানানো হয়েছে, আর তার ভেতরে আলো ফেলতেই মুহূর্তে কেঁপে উঠল আমার সমগ্র শরীর। ওটা ওটা কিসের মূর্তি?
একখানা পাথরের মূর্তি, বেশ বলিষ্ঠ গড়ন, নাকের নিচে পাকানো মোটা গোঁপ। চোয়ালের দুই পাশে বেরিয়ে আছে দুটি সদন্ত, যা দর্শনধারীকে আরো বেশি করে ভীত সন্ত্রস্ত করে তোলে। চোখ দুটো যেন দুই টুকরো জ্বলন্ত কয়লার টুকরো। সেই মূর্তির পায়ের কাছে আলো ফেলতেই আমার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। দেখি তার পায়ের কাছে জমে আছে চাপচাপ রক্ত। তবে সবার উপরে স্তরে পড়ে থাকা রক্তটা দেখে মনে হলো ওটা যেন সদ্য অর্পণ করা হয়েছে। গুহার মেঝের চারিদিকে ছড়ানো রয়েছে কতগুলো নরকঙ্কাল এবং তাদের মাথার খুলি। সেখান থেকে চোখ ও টর্চের আলো সরিয়ে নিবদ্ধ করলাম ঠিক সেই কুলুঙ্গি থেকে বাম দিক বরাবর কিছুটা দূরে গুহার উপরিভাগে। আর সেই দৃশ্য দেখার পর মনে হলো যেন আমি এখানেই মাথা ঘুরে পড়ে যাব। সেদিন রাতে স্বপ্নে দেখা সেই প্রাণীটা প্রবল ক্রূর দৃষ্টি নিয়ে ঝুলছে, তবে একা নয়, সঙ্গে আরো 2-3টে রয়েছে। তারা বেশ ক্ষিপ্রতার সঙ্গে গুহার দেয়ালে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমার সম্বিত ফিরল শম্ভুর চিৎকারে, দৌড়া ভাবো, দৌড়া, গুহার মুখের দিকে দৌড়া। মুহূর্ত মাত্র দেরি না করে দৌড়ে গুহার ভেতর থেকে বেরিয়ে এসে পড়লাম মূল টানেলের ভিতর। ঝুঁকে পড়ে হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলাম। বুঝতে পারলাম সেই প্রাণীগুলো আমাদের পিছনে আর তাড়া করে আসছে না, আর তাদের বীভৎস চিৎকারও শোনা যাচ্ছে না। আমার থেকে কিছুটা তফাতে দাঁড়িয়েছিল শম্ভু। কতগুলো খটখট মটমট শব্দ ভেসে আসতে লাগলো সেদিক থেকে। অনেকটা ঠিক হাড়ে জড়া লাগানোর মতো শব্দ। ক্রমেই বাড়তে লাগলো শব্দের তীব্রতা। সেদিকে তাকিয়ে দেখি রেল লাইনের গা থেকে খটখট শব্দ তুলে পা বেঁকিয়ে উঠে আসতে শুরু করেছে অসংখ্য জীবন্ত লাশ। কারোর কাঁধ থেকে ঝুলছে কনুয়ের নিচ থেকে কাটা হাত, কারোর মাথা নেই, কেউ এক পায়ে খুঁড়িয়ে হাঁটছে, কারোর আবার চোয়ালের দুই পাশ থেকে কান পর্যন্ত গভীর গর্ত, কারোর কোমরের নিচের অংশ সম্পূর্ণভাবে কাটা পড়ে গেছে। তারা বিভৎসভাবে সরীসৃপের মতো সামনের দিকে বুকের ওপর ভর করে এগিয়ে আসছে, যেন সমস্ত শরীরটাকে উপড়ে নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। সকলের মুখ থেকে বেরিয়ে আসতে থাকা তীব্র গোঙানির শব্দে যেন কানে তালা লাগার উপক্রম। কিন্তু এত কিছুর মাঝেও কোনো ভ্রুক্ষেপ নেই শম্ভুর। সে নির্বিকার ভাবে দাঁড়িয়ে রয়েছে, যেন কিছুই হয়নি। আমি চিৎকার করে তাকে ডাকতে গেলাম, কিন্তু কিছুতেই আমার গলা দিয়ে শব্দ বেরোলো না। তারপর দৌড়ে যেতে চাইলাম, কিন্তু পরক্ষণেই অনুভব করলাম কেউ যেন আমার পা দুটোকে মাটির নিচ থেকে আঁকড়ে ধরেছে। অসাড় হয়ে রয়েছে সেগুলো। আমি যেন কিছুতেই নাড়াতে পারছি না। সেই ভয়ঙ্কর দর্শন, জীবন্ত লাশগুলো ততক্ষণে শম্ভুর একেবারে কাছাকাছি এসে পড়েছে। সরীসৃপের মতো হেঁটে আসা বিভৎস দর্শন একজন চড়ে বসল শম্ভুর পিঠের উপর, আর দুই পাশে টলতে টলতে দুজন এসে দাঁড়িয়েছে। তারা গোঁ গোঁ শব্দ করে শম্ভুর দুটো হাত ধরে দুই দিকে টানতে শুরু করেছে। যন্ত্রণায় শম্ভুর মুখ থেকে বেরিয়ে এলো গগন বিদারী চিৎকার। মুহূর্তের মধ্যে প্রবল আক্রোশে শম্ভুর শরীরটাকে দুই ভাগে বিভক্ত করে দিল হাত দুটো ধরে থাকা সেই জীবন্ত লাশ দুটো। টুকরো হয়ে যাওয়া শরীরের দুটো অংশকে ছুঁড়ে দিল দুই পাশে। মুহূর্তের মধ্যে সেই জীবন্ত লাশের দল চুকচুক শব্দ তুলে শম্ভুর অবশিষ্ট শরীরের অংশ থেকে শোষণ করতে লাগলো গরম তাজা রক্ত। কেউ কেউ ছিঁড়ে খেতে লাগলো মাংসের টুকরো। তাদের চোখে মুখে ফুটে উঠেছে এক আদিম জিঘাংসা। তারা প্রবল আক্রোশে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি ভালোভাবেই বুঝতে পারলাম আমার জীবনের অন্তিম মুহূর্ত উপস্থিত। নিরুপায় হয়ে চোখ বন্ধ করে মনে মনে ইষ্ট নাম স্মরণ করলাম। এমন সময় হঠাৎ একটা হ্যাঁচকা টানে চোখ খুলে তাকিয়ে দেখি একজন বয়স্ক লোক আমার একখানা হাত ধরে টানতে টানতে বলছে, চলে এসো, আমার সঙ্গে চলে এসো, ভয় নেই, ভয় নেই। ততক্ষণে সেই জীবন্ত লাশগুলো একেবারে আমার কাছাকাছি এসে পড়েছে।
আমি সম্মোহিতের মতো তার হাত ধরে দৌড়াতে শুরু করেছি। আমার শরীরে যেন শক্তি ফিরে এসেছে। ভদ্রলোকের পরনে ময়লা চাটচাটে একখানা ধুতি, উপরিভাগে শত ছিন্ন ময়লা ফতুয়া। সেই বিভীষিকার দল আমাদের পিছু নিয়েছে। আমি ভয়ের চোটে কেঁকে উঠেছি। সেই ভদ্রলোক আমার হাত ছেড়ে দিয়ে জ্বলন্ত চোখে ফিরে তাকালো সেই বিভীষিকাদের দিকে, আর তারপর এক মুঠো মাটি তুলে এনে ধরল মুখের সামনে। তারপর বিড় বিড় করে কি সব উচ্চারণ করে ছুঁড়ে মারল তাদের দিকে। মুহূর্তের মধ্যেই তারা তীব্র থেকে তীব্রতর চিৎকার করতে করতে চলে গেল টানেলের ভিতর দিকে। আমি টানেলের বাইরে বেরিয়ে এসে একটা বড় পাথরের উপর বসে কাঁদতে লাগলাম। সে ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছে, গম্ভীর স্বরে বলল, কার জন্য কাঁদছিস? তোর বন্ধুর জন্য? সে আজ থেকে 5 বছর আগে ওইভাবেই মারা গেছে। টানেলের ভিতর যেটা তুই দেখলি কিছুক্ষণ আগে, এখানে আর কখনো আসিস না। এটা কোনো সাধারণ টানেল নয়, অভিশপ্ত নরকের দরজা। আমি সচকিতভাবে তাকালাম তার দিকে। সে বলল, হ্যাঁ, ঠিক শুনেছিস। যে উপজাতিদের উপাসনালয়কে বিনষ্ট করে এই টানেল তৈরি করেছিল ব্রিটিশ সরকার, তারা বাধা দিতে চেয়েছিল, কিন্তু ফলস্বরূপ তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। তখন তারা এক পূর্ণিমার রাতে শিশু, বুড়ো, নারী, পুরুষ নির্বিশেষে এক জায়গায় বিশেষ পূজা দিয়ে তাদের উপাস্য দেবতার উদ্দেশ্যে নিজের কণ্ঠনালী ছিন্ন করে রক্ত অর্পণ করে। ফলস্বরূপ খুলে যায় নরকের দরজা, বেরিয়ে আসে নরকের প্রাণী। তারপর থেকে একটা আস্ত ট্রেন উধাও হয়ে যায় এই টানেলের ভিতর। সেই সকল যাত্রীকে ঠিক তোর বন্ধুর মতোই খুবলে খুবলে খায় ওই নরকের জীবেরা। ফলস্বরূপ তারাও মুক্তি পায়নি, আদিম হিংস্রতা নিয়ে রয়ে গেছে। যারা এই টানেলের মধ্যে প্রবেশ করে, হয় এই জীবন্ত লাশগুলোর খাদ্যে পরিণত হয়, নতুবা নরকের প্রাণীদের। যে মূর্তিটা গুহার ভেতর দেখেছিস, সেটাই তাদের উপাস্য দেবতা। ঠিক দেবতা নয়, অপদেবতা। লোকটির কথা বলার ভঙ্গিতে এবং ভাষা প্রয়োগে বুঝতে পারলাম সে এলাকার মানুষ নয়। তার পরিচয় জানতে যাব এমন সময় গাছের পাতা ভেদ করে রাতের অন্ধকার মুছে যেতে যেতে সূর্যের প্রথম কিরণ এসে পড়াতে বালি নির্মিত মূর্তির মতোই ধীরে ধীরে ভেঙে ভেঙে মিলিয়ে যেতে লাগলো বাতাসে। আর সেই অবস্থাতেই একটা দীর্ঘশ্বাস মিশ্রিত কণ্ঠস্বর ভেসে এলো, মুক্তি নেই বাবু, আমাদের মুক্তি নেই। আমি আর সহ্য করতে পারলাম না, সেখানেই মাথা ঘুরে পড়ে গেলাম। সমস্ত আড্ডা জুড়ে নিস্তব্ধতা, কারোর মুখে টু শব্দটি নেই। ভবতোষবাবু চশমার মোটা কাঁচের ভিতর দিয়ে একবার সকলের দিকে তাকিয়ে নিয়ে বলল, সেই দিন দুপুর নাগাদ আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় বিমল সহ কিছু গ্রামবাসী। আমি অসুস্থ হয়ে বেশ কিছুদিন সদরের হাসপাতালে ভর্তি থাকার পর বদলির নির্দেশ পেয়ে চলে আসি মেদিনীপুরের এক স্টেশনে। এই পর্যন্ত বলে থামলেন তিনি। সকলে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বসে রয়েছে ভবতোষবাবুর দিকে। তিনি একটু গলা ঝেড়ে নিয়ে বললেন, তা রাত তো অনেক হলো, চলো এবার বাড়ি ফেরা যাক। সকলে বাড়ির উদ্দেশ্যে নিজ নিজ জায়গা ছেড়ে উঠতে লাগল।
গল্পের শেষে হেয়ালি করে কথা বলা দোকানদার বিশু শর্মা আজ ভয় জড়ানো গলায় বলল, একটু দাঁড়িয়ে যান না, দোকানের ঝাপগুলো নামিয়ে আপনাদের সঙ্গে বাড়ি ফিরবো। হ্যাঁ, শুনলেন স্টেশন মাস্টারের বিপদ। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, এই গল্পের শেষে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। আর আজকের প্রশ্নটি হচ্ছে, গল্পে ভবতোষবাবু বদলি হয়ে যে স্টেশনে এসেছিলেন সেই স্টেশনটি কোন জেলায় অবস্থিত এবং স্টেশনটির নাম কি? আরেকবার প্রশ্নটি বলছি, গল্পে ভবতোষবাবু বদলি হয়ে যে স্টেশনে এসেছিলেন সেই স্টেশনটি কোন জেলায় অবস্থিত এবং স্টেশনটির নাম কি? যদি গল্পটি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই এর সঠিক উত্তর কমেন্ট বক্সে আপনার নামের সাথে লিখে জানান। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের আগের এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন। আমাদের আগের এপিসোডে কমেন্ট করেছিলেন পূর্ব বর্ধমান থেকে সৌমেন, সুন্দরবন থেকে পিঙ্কি মণ্ডল, হাওড়া সাঁকরাইল থেকে ইমরান লস্কর, হাওড়া থেকে কমেন্ট করেছেন রোহিত, এছাড়া পান্ডুয়া থেকে কমেন্ট করেছেন রিম্পা, উত্তর 24 পরগনা বারাসাত থেকে সুকান্ত মাইতি, বাংলাদেশের খুলনা জেলা থেকে চন্দন মজুমদার, ধনিয়াখালী হুগলি থেকে রাজু মণ্ডল, মুর্শিদাবাদ থেকে কমেন্ট করেছেন সৌমিক দাস, এছাড়া পশ্চিম মেদিনীপুর থেকে কমেন্ট করেছিলেন আকাশ মান্না, বর্ধমানের কাটোয়া থেকে কমেন্ট করেছেন শুভ্র সরকার, চাকদহ থেকে কমেন্ট করেছেন সাথী, শোভা বাজার থেকে কমেন্ট করেছেন গায়ত্রী, উত্তর বারাসাত থেকে অর্ঘ্য দাস, বারুইপুর থেকে কমেন্ট করেছেন হাবিবুল্লাহ। এছাড়া আরও অনেকেই কমেন্ট করেছেন, তবে যাদের নাম আমি এই গল্পে নিতে পারলাম না তারা অনুগ্রহ করে নিরাশ হবেন না। ঝটপট আজকের গল্পের প্রশ্নের সঠিক উত্তরটি, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন কমেন্ট বক্সে লিখে জানান। হতে পারে আপনার নামটা আমি আগামী গল্পে ঘোষণা করছি। তাহলে চলুন আবার দেখা হচ্ছে আরও একটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমহর্ষক কাহিনীর সাথে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।